নমস্কার, কল্পকথা চ্যানেলে সব বন্ধুদের আবারও স্বাগত। আজ আমি পড়ে শোনাব শিবাদ্রিজার লেখা একটা ছোট্ট গল্প, একজন পিতার লড়াই। গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। একজন পিতার লড়াই। লাবণী তখন প্রমোশন পেয়ে ক্লাস 9-এ উঠেছে। নতুন ক্লাসের মধ্যে 3 জন বান্ধবীর খুব গলায় গলায় ভাব, যাকে বলে একদম হরিহর আত্মা। লাবণী, দিব্যা এবং পৃথা। পড়াশোনায় যে খুব খারাপ তা বলা যায় না। তাদের মোটামুটি ক্লাসে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক থাকে। কলকাতার একটা নামকরা গার্লস স্কুলে তারা পড়ে। ওই স্কুল লাগোয়া একটা বনেদি বাড়ি ছিল। বাড়িটার পরিবেশ ছিল একদম শান্ত এবং থমথমে। বাইরে থেকে দেখলে বাড়িটাকে মনে হতো জনমানব শূন্য। কিন্তু ওই বাড়িটার থেকে প্রায় 3-4 দিন অন্তর এক ভদ্র মহিলাকে মাঝে মধ্যে বেরোতে দেখা যেত। সেটা স্কুল বিল্ডিংয়ের 2তলা এবং 3 তলার বারান্দা দিয়ে অনেক ছাত্রীদের চোখে পড়ত। কিন্তু ছাত্রীরা সেটাকে খুব একটা গুরুত্ব দিত না। ওই স্কুলে সব ভালো ভালো পরিবারের মেয়েরা পড়াশোনা করত। হঠাৎ একদিন লাবণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ স্কুল ছুটির সময় পেরিয়ে গেলেও লাবণী কিন্তু বাড়ি ফেরেনি। লাবণীর মা অর্থাৎ দেবযানী দেবী অস্থির হয়ে পড়েন। তিনি তৎক্ষণাৎ লাবণীর বাবা অর্থাৎ সুব্রত বাবুকে ফোন করে ব্যাপারটা জানান। সেই সময় মোবাইলের চল এত ছিল না। তখন মোবাইল সবে মার্কেটে আসতে শুরু করেছে। সুব্রতবাবু কর্পোরেট অফিসের বড় অফিসার। তিনি খবরটা পেয়ে কাল বিলম্ব না করে অফিসের গাড়িতেই বাড়ি চলে আসেন। প্রথমেই দিব্যা এবং পৃথার বাড়িতে খোঁজ নিতে যান। গিয়ে সেখানে শোনেন তারাও বাড়ি ফেরেনি। সুব্রতবাবু সেখানে আর সময় ব্যয় না করে দিব্যা এবং পৃথার অভিভাবকদের নিয়ে থানায় জিডি করতে যান। সেই সময় সুব্রতবাবুর পুলিশ কমিশনারের সঙ্গে বেশ ওঠা বসা ছিল। তিনি তার মাধ্যমে ডিজিপি পর্যন্ত পৌঁছে যান। ডিজিপি তার ক্ষমতা প্রয়োগ করে কলকাতার সড়কপথ, জলপথ এবং উড়ানপথও বন্ধ করে দেন। তারপর চিরুনি তল্লাশি চলে। ঘড়িতে তখন রাত 12টা। দিব্যা এবং পৃথাকে নিয়ে 2 পুলিশ কর্তা থানায় ফেরেন। শোনা যায় হাওড়া স্টেশন থেকে ওই 2 নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। সবিস্তারে কিছু জানা যায়নি। তাদের মুখে শোনা যায় লাবণীকে একা অন্য জায়গায় এবং অন্যভাবে নিয়ে যাওয়া হয়েছে। তখনও 2টি মেয়ের চোখে মুখে আতঙ্কের ছাপ। তারা বিধ্বস্ত, কথা বলার মতো অবস্থায় নেই। পরের দিন তাদেরকে পুনরায় থানায় ডেকে পাঠানো হয়। বাড়ির অভিভাবকদের উপর সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল। তাদের মুখে শোনা যায় ওই ভদ্রমহিলা ওই বাড়িটা দেখাশোনার জন্য থাকত। ভদ্রমহিলার নাম চম্পা। তার বাড়ি উত্তরবঙ্গে। কলকাতাতে ওই বাড়িটা ছিল এক ডাক্তারবাবুর। ডক্টর অর্জুন ব্যানার্জি এবং ডক্টর নীতা ব্যানার্জি ছিলেন দিল্লির একটা হাসপাতালের চিকিৎসক। সেখানেই তারা থাকতেন। তবে মাঝে মধ্যে চম্পার সেখানে যাতায়াত ছিল। সে ডাক্তারবাবুর খুব বিশ্বাসভাজন ছিল। সে ঘটনার পর থেকেই নিরুদ্দেশ। কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। 15 দিন কেটে গেল। সুব্রতবাবু দিশেহারা। যত দিন যাচ্ছে পুলিশের মধ্যে তৎপরতায় ঝিমুনি ভাব এলেও তিনি কিন্তু হাল ছাড়েননি।
নাওয়া খাওয়া ভুলে অফিস যাওয়া বন্ধ করে নিজেই প্রায় বিপজ্জনক জায়গায় উদ্ভ্রান্তের মতো মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন। একে নাবালিকা, তার উপর বাবার আদরের দুলালি। তার শরীরে এত ধকল সইবে কেন? কথা না শুনলে আবার মারধর করা হতো। একদিন রাত্রে হঠাৎ লাবণী খুব অসুস্থ হয়ে পড়ে। শরীরের রক্তক্ষরণ শুরু হয়। সেই সময় পতিতালয়ের ডাক্তারবাবু শহরের বাইরে গিয়েছিলেন। অগত্যা নতুন ডাক্তার কল করা হয়। কম বয়সী হাউস সার্জেনকে হাতের কাছে পেয়ে যায়। সেই ডাক্তারবাবু লাবণীর চিকিৎসা করেন বটে, কিন্তু খবরটা পুলিশের কাছে এসে লিক করে দেন। কারণ অচৈতন্য ওই বাচ্চা মেয়েটাকে দেখে তার মনে সন্দেহের মেঘ গাঢ় হয়েছিল। দিল্লি পুলিশ সঙ্গে সঙ্গে কলকাতায় ডিজিপির সঙ্গে যোগাযোগ করেন। কলকাতা থেকে স্পেশাল টাস্কফোর্স পাঠানো হয়। সঙ্গে সুব্রতবাবুও রওনা দেন। লাবণীকে উদ্ধার করা হয়। কথায় বলে, সাধারণত ছেলেরা কাঁদতে পারে না বা তাদের চোখে জল আসে না, কিন্তু সুব্রতবাবু জীবনে আগে কোনো দিন চিৎকার করে কেঁদেছেন কিনা তিনিই বলতে পারবেন। অসুস্থ মেয়েকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকেন। আকাশ পাতাল কাঁপানো মর্মভেদী কান্না। সব পুলিশ কর্তারাও থ হয়ে যান। অনেক বুঝিয়ে ভদ্রলোককে শান্ত করা হয়। এক মুহূর্ত মেয়েকে আর কাছছাড়া করছেন না। পরের দিন লাবণীকে বাড়িতে আনা হয়। লাবণী তার বাবার পরিচর্যায় এবং ডাক্তারবাবুর চিকিৎসায় কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে। কিন্তু বাড়ির পরিবেশ তার কাছে অচেনা লাগে। তার মা অর্থাৎ দেবযানী দেবী কিছুতেই মেয়ের কাছে ঘেঁষছেন না। তার ছোট্ট আদরের ভাইটাকেও নিজের কাছে ধরে রেখেছেন। কিন্তু বাবা তাকে ঠিক আগলে আগলে রেখেছেন, তার মেয়ের ওপর যাতে কেউ মানসিক চাপ সৃষ্টি করতে না পারে। লাবণী সারাদিন দোতলার জানলার ধারে বসে উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে, ঠিক যেন সে কথা বলতে ভুলে গেছে বা ভাষা হারিয়ে ফেলেছে। সুব্রতবাবু মেয়ের যত্নের জন্য অফিস থেকে ঘন ঘন ছুটি নিচ্ছেন। তবে তার অল্প সময়ের অনুপস্থিতির জন্য একজন আয়াও অ্যাপয়েন্ট করেছেন, যাতে তার মেয়ের কোনো অযত্ন না হয়। কিন্তু বাড়ির মধ্যে বাবা মায়ের যে একটা দ্বিমত তৈরি হয়েছে সেটা সে বুঝতে পারছে। মা যে তাকে একদম মেনে নিতে পারছেন না সেটা সে খুব ভালোভাবে বুঝতে পারছে। একসময় মা এবং মেয়ে পরস্পরের কাছে ছিল, মা অন্তঃপ্রাণ এবং মেয়ে অন্তঃপ্রাণ। কিন্তু বর্তমান পরিস্থিতি যেন তাদের দুজনকে দুটো আলাদা পথের পথিক করে দিয়েছে। এইভাবে মাস দুয়ে কেটে যাওয়ার পর দেবযানী দেবীর মধ্যে একটা মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। ভদ্রমহিলা অবসাদগ্রস্ত হয়ে পড়েন। দিনের পর দিন প্রতিবেশীদের টিপ্পনি এবং মুখ টিপে বিদ্রূপের হাসি দেবযানী দেবী কিছুতেই হজম করতে পারছিলেন না। তার কাছে জীবনটাই যেন অসহনীয় হয়ে উঠেছিল। সেদিন সকালে সুব্রতবাবু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছেন। দেবযানী দেবীর ঘরের দরজাটা ভেজানো দেখে উনি ঠেলে ভেতরে যান। গিয়ে দেখেন খাটে ছেলে ঘুমোচ্ছেন। দেবযানী দেবী ওয়াশরুমে গেছেন ভেবে ফিরবার সময় পাশের ঘরখানাতে উকি দেন। সঙ্গে সঙ্গে আঁতকে ওঠেন। দেবযানী দেবীর শরীরখানা ফ্যানের সঙ্গে ঝুলছে। বডিখানা নিজেই তাড়াতাড়ি করে নামান। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকেও কল করেন। ডাক্তারবাবু এসে বলেন অনেক আগেই উনি মারা গেছেন। কথাটা রটতে বেশি সময় লাগলো না। অত্যুৎসাহী প্রতিবেশীদের ভিড় বাড়ির মধ্যে উপচে পড়েছে।
বিচিত্র চরিত্রের মানুষের ভিড়, নানা মুনির নানা মত, কিছু মুখোশধারী হিতাকাঙ্ক্ষী মানুষের ভিড়, আবার কিছু সত্যিকারের ভালো মানুষেরও ভিড়। আমাদের সমাজটাই এমন পরিকাঠামোতেই তৈরি। এমন সমাজের মানুষজনকে নিয়ে আমাদের চলতে হয় এবং বাঁচতেও হয়। ময়দান ছেড়ে চলে যাওয়া মানেই তো হেরে যাওয়া। সুব্রতবাবু খানিক চুপ থাকার পর স্ত্রীর মাথায় হাত বুলিয়ে হতাশ হয়ে বলেন, দেবী, তুমি মেয়েকে কতটা ভালোবাসতে আমার থেকে তো বেশি কেউ জানে না। তুমি মেয়ের কষ্টটা নিতে পারবে না বলে ওর কাছেও গেলে না। তুমি ঘুমন্ত মেয়ের মুখটা লুকিয়ে দেখে একা নীরবে চলে গেলে। তুমি আর আমি মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ট্রান্সফার নিয়ে বাইরে চলে যাব। সেখানে আমরা নতুনভাবে আমাদের 2 সন্তানকে নিয়ে বাঁচব। অন্য কোনো সমাজে বা অন্যভাবে না হয় বাঁচব। এটাই তো আমরা পরস্পরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম। কিন্তু তুমি কথা রাখলে না। কিন্তু আমি আমার 2 সন্তানকে ফেলে ভীরু কাপুরুষের মতো চলে যাব না। এই সমাজে আমি বাঁচব আমার 2 সন্তানকে নিয়ে। গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী, ভরা স্মৃতি সুধায় বিদায়ে পা